এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি শাইনি গুপ্ত আপনাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন যাত্রা। তার নাম হচ্ছে লিগ্যাল এক্সপ্রেস। এবার থেকে আমি থাকবো আপনাদের সাথে লিগ্যাল এক্সপ্রেসে। আইন আমরা সবাই জানি, আমরা সবাই সেটা মাথায় রাখি, কিন্তু মনে রাখতে পারি না। এই এক মনে রাখার প্রচেষ্টায় আমাদের এই লিগ্যাল এক্সপ্রেস। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সম্পূর্ণটাই কিন্তু আইনের বিষয়। আমরা যারা আইন বুঝি না তারা অনেক সময় অনেক কিছু বিষয়ে বুঝতে পারি না জিনিসগুলো। আমাদের কাছে সেগুলো প্রকাশ করার জন্যে এই যাত্রা শুরু করার আগে আমি পরিচয় করিয়ে দেবো আমাদের দুর্গাপুর মহামান্য আদালতের একজন বিখ্যাত আইনজীবী তুষার ব্যানার্জির সাথে। তুষারদা নমস্কার। নমস্কার। আজ আমাদের বিষয়, আপনি জানেন যে এই অনুষ্ঠানটা আমাদের সব থেকে যে মেন জিনিস সেটা হচ্ছে লিগ্যাল এক্সপ্রেস। আমরা সাধারণ মানুষের কাছে এই আইনটাকে তুলে ধরতে চাইছি যে আইন জিনিসটা কি আমাদের কাছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো আপনার মতামত কি, যে আইন কি? ভারতবর্ষের বুকে যে সমস্ত মানুষ নানা রকম ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে বা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার একটা সিস্টেম, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট তার পরিপ্রেক্ষিতে যে বিল বা আইন নিয়ে আসে, সিস্টেমটা নিয়ে আসে, সেটা জুডিশিয়ারিকে হ্যান্ডওভার করা হয় এবং জুডিশিয়ারি সেটার যে বিচার ব্যবস্থা আছে ভারতবর্ষের বুকে, সেটা হচ্ছে আইন। আচ্ছা, খুব সুন্দর, আমরা খুব সমৃদ্ধ হলাম ওনার এই উত্তরে। আজকের মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, ডিভি অ্যাক্ট। আমরা সাধারণ মানুষেরা এইগুলোর থেকে অজ্ঞ। আমরা সবসময় ভাবি যে আইন একটা অনেক বড় জিনিস। সুতরাং আমি আপনার কাছ থেকে, কারণ কি আপনি একজন আইনজীবী এবং আইনের বিশেষজ্ঞ, তাই আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে এই ডোমেস্টিক ভায়োলেন্সে ঢোকার আগে, এই আইনটা আসার আগে, 2005-এর আগে, তো আমরা জানি সবাই 498A আইপিসি, যেটা প্রেজেন্টলি 85 বিএনএস হয়েছে, সেটা থাকা সত্ত্বেও ডিভি অ্যাক্টের 2005-এ কি এমন প্রয়োজন পড়লো যে সেটাকে আনা হলো? 498A, দ্যাট ইজ পিনাল প্রভিশন। আইপিসির আগের যে আইপিসি ছিল, ইন্ডিয়ান পিনাল কোড, এবং প্রেজেন্টলি যেটা বিএনএস 85, সুতরাং সেখানে ক্যাপশনে বলা আছে যে 498A হবে অ্যাকচুয়ালি হাজব্যান্ড অর রিলেটিভ অফ হাজব্যান্ড, এবং সেখানে যেই মহিলাটি মানে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হবে, ফিজিক্যালি আর মেন্টালি টর্চার অথবা ক্রুয়েলটি, দ্যাট ইজ ওই গ্রাউন্ডে সেই মেয়েটি কিন্তু একটা পিনাল প্রভিশনে 498-এর মামলা করতে পারে, যেখানে তার বিচারটা শুধু পিনাল প্রভিশনেই হবে, অর্থাৎ তার সাজা হবে না সাজা হবে না সেটা কিন্তু নির্ধারণ করবে কোর্ট, কিন্তু তার যে মামলাটা সেটা হচ্ছে 498-এ। আচ্ছা, কিন্তু
ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা 2005-এ যখন ডোমেস্টিক ভায়োলেন্সের আমাদের একটা লটা এলো, তখন একটা মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সে 6 রকম তার উপকার পেতে পারে, মানে রিমিডি পেতে পারে 6 রকম। দ্যাট ইজ 17 থেকে আরম্ভ করে 17, আন্ডার সেকশন 17, আন্ডার সেকশন 18, আন্ডার সেকশন 19, আন্ডার সেকশন 20, 21 এবং 22। 6টা রিলিফ সে পেতে পারে ডোমেস্টিক ভায়োলেন্সে। আচ্ছা, তো আপনারা এবারে জানতে পারলেন যে ডোমেস্টিক ভায়োলেন্স এই যে এত বড় একটা পরিধি, এটা কি কি বিষয়। তাহলে এই ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে শুধু কি আমরা বলতে পারি শুধু নির্যাতিত বউ এবং ওয়াইফ যারা আছে তারা পড়ছে, নাকি আরো বাদবাকি যারা মা বাবা তারা আছে তারাও এইগুলোর মধ্যে পড়ছে? যে কোনো মহিলাই যদি ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে, সেই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারবে, কিন্তু অবশ্যই ওমেন হতে হবে। কোনো মেল পার্সন কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের এগ্রিড পার্সন হতে পারবে না। আমি এবার আমাদের যে সেকশন 12 অফ ডিভি অ্যাক্ট অ্যাপ্লিকেশন টু ম্যাজিস্ট্রেট, এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইছি। যদি কোনো মহিলা মনে করে যে সে ডোমেস্টিক ভায়োলেন্স, সে ডোমেস্টিকে থেকে কোনো অ্যাবিউজ হচ্ছে, অর্থাৎ মেন্টাল, ফিজিক্যাল, ইকোনমিক্যাল, ইমোশনাল, সেক্সুয়াল যদি কোনো রকম এফেক্টেড হয়ে থাকে, তাহলে সেই মহিলাটি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারে আন্ডার সেকশন 12 অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বিফোর দ্য ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আপনার কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আপনি একজন আইনজীবী, দৈনন্দিন জীবনে আপনার বহু মামলা আছে, এখনকার মহিলারা কতটা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার? এখনকার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার প্রচুর মহিলা, অনেক মহিলা। আমাদের কোর্টে আমরা দেখেছি যে প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা হয়, কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের মামলাতে একটা সুবিধা হচ্ছে, একটা মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করলে একটা মামলাতে অনেক কটা রিলিফ পেতে পারে। সুতরাং ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা প্রচুর, অনেক। তাহলে রিলিফ পাওয়াটা মানে এখন আর আমরা ঘরে মিটিয়ে নিতে পারছি না, আমাদেরকে কোর্টে চলে আসতে হচ্ছে রিলিফটা পাওয়ার জন্য। মানে আমাদের সমাজ ব্যবস্থাটা কি এমনই হয়ে গেছে যে আমরা আর ঘরে কোনো রকম কোনো সমস্যার সমাধান করতে পারছি না, আমাদেরকে কোর্টের দ্বারস্থই হতে হচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই হতে হবে। কেন বলি, যেই মহিলাটার সঙ্গে যেই কোনো পুরুষের যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, সুতরাং ভায়োলেন্সটা তো হচ্ছে মানে ঘরের মধ্যেই। সুতরাং সেখানে অ্যামিকেবলি সেটেলমেন্ট করার মতো অবস্থায় যদি কেউ থাকে, কোনো থার্ড পার্সনও থাকে, সেখানে সেই মহিলাটার স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে যে সে সত্যি করেই সেই যেভাবে ও ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে সেই রিলিফটা উনি পেলেন কি না। যদি সে উনি না পান, তখন তো কোর্টের দ্বারস্থ হতেই হয়। ধরুন একটা এক্সাম্পল দিই আপনাকে, ধরুন কোনো একটি মহিলা তার হাজব্যান্ডের কাছ থেকে ভীষণভাবে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে নির্যাতিত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাটি যদি এসে কোর্টে মামলা করে, তাহলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা 23 সাবসেকশন 1 অথবা সাবসেকশন 2 এ, হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাইবো যে 23 সাবসেকশন 2 এবং সাবসেকশন 1 আপনি যেটা বললেন এটার মানে কি? কারণ কি আমরা সাধারণ মানুষ এই সব আইনগুলো বুঝি না, তাই জন্য আমি আপনার কাছে জানতে চাইবো যে এইটার মানেটা যদি আপনি একটু বিস্তারিতভাবে আমাদেরকে বলেন। যখনই 12 অফ ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা পিটিশন হলো কোর্টে, তখন কোনো মহিলা তার নিড অর্থাৎ মানিটারি নিড খুব দরকার হয়ে পড়ে, যে হয়তো তার হাজব্যান্ড তাকে ঠিকমতো রিলিফ দিচ্ছে, মানে তাকে পার্মানেন্টভাবে বা টেম্পোরারিভাবে মান্থলি কোনো মেনটেনেন্স দিচ্ছে না। সুতরাং সেই অবস্থায় পড়ে মেয়েটি যখন ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করে 12-এ, তখন 23 সাবসেকশন 2 এ অ্যাড ইন্টারিম এক্সপার্টির একটা প্রভিশন আছে। সেই প্রভিশনটাতে মানে যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে
12 অফ ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করার সঙ্গে সঙ্গে একটা যদি অ্যাড ইন্টারিমের পিটিশন করা হয় এবং তার সঙ্গে যে সমস্ত এফিডেভিট এবং অ্যাসেটস এন্ড লায়াবিলিটি যে সমস্ত পিটিশনগুলো করার, সেগুলো করার পর ম্যাজিস্ট্রেট কিন্তু ভাষাগুলো এই যেগুলো আপনি প্রয়োগ করছেন, এফিডেভিট, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, এই জিনিসগুলো আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। তো এফিডেভিট বিষয়টা কতটা গুরুত্ব রাখে একটা পিটিশন যখন আমরা কোর্টের সামনে ফাইল? ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এফিডেভিটে আপনি বলে দিচ্ছেন যে আপনার কন্টেন্টসটা, যেটা আপনি পিটিশনটা করছেন, যেটা ডোমেস্টিক ভায়োলেন্সে আপনার কোনো লয়ার বা অ্যাডভোকেট যেটা আপনার পিটিশনটা লিখছে, সেটার কে আপনি পড়ে তার গুরুত্ব বুঝে আপনি বলছেন যে হ্যাঁ এটা আমারই লেখা, আমারই মনের কথা, আমি উকিলবাবুকে ব্যক্ত করেছি, আমার কথাটাই উকিলবাবু লিখেছে। অর্থাৎ এফিডেভিট করে আপনি বলছেন আপনার সত্যি ঘটনাটা, এফিডেভিটের যে ফরম্যাট আছে, এফিডেভিট যেভাবে আমাদের লিখি করি, সেটাতে কিন্তু আপনার ডিক্লারেশনটা কিন্তু কোর্টের কাছে প্রেজেন্ট হচ্ছে। এরপর তুষারদা, আমি আপনার কাছে আরেকটা প্রশ্নে আসব যে আমরা জানি সেকশন 19-এ আপনি যদি একটু বিস্তারিতভাবে বলেন যে রেসিডেন্সিয়াল অর্ডার বলতে আপনি ডিভি অ্যাক্টে কি বোঝান? এইখানে এই রেসিডেন্সিয়াল অর্ডার বলতে, যদি কোনো মহিলাকে দেখা যায় যে সে 12 অফ ডোমেস্টিক ভায়োলেন্সের পিটিশনে 19 আন্ডার সেকশন 19 অফ ডোমেস্টিক ভায়োলেন্সের রিলিফটা চেয়েছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল অর্ডার চেয়েছে, তখন কোর্টের একটা এই আইনটা হচ্ছে যে তার হাজবেন্ড যেই স্ট্যাটাসে বাড়িতে থাকছে, অর্থাৎ মানিটারি ধরুন মান্থলি অ্যালাউন্স যেটা দিল, ধরুন একটা মহিলাকে তার স্বামীর যে ইনকাম, সেই ইনকামের পরিপ্রেক্ষিতে যেই মেনটেনেন্সটা দিচ্ছে অ্যাজ পার কোর্ট অর্ডার, তারপরেও তো সেই মহিলাটা কোথায় থাকবে? তার সে না শ্বশুর বাড়িতে থাকতে পারবে, না তার বাপের বাড়িতে কিছু আছে। সুতরাং তখন এরকম কোর্টের এরকম প্রভিশন হচ্ছে যে সেম স্ট্যাটাসে, যেই স্ট্যাটাসে তার হাজবেন্ড বিলং করে, সেই স্ট্যাটাসেই কিন্তু তাকে রেসিডেন্সিয়াল একটা কোর্ট অর্ডার দিতে পারে। অর্থাৎ সেই রেসিডেন্সে তার টেনেন্ট যদি সেই কোনো ঘর ভাড়া নিয়ে থাকে, তাহলে সেই স্ট্যাটাসে, যেই স্ট্যাটাসে স্বামী থাকে, সেই স্ট্যাটাসের মতো ওয়াইফকেও রাখতে হবে, তাতে ঘর ভাড়া করেই হোক বা কোনো ঘরটাকে তাকে সেফ অ্যান্ড সিকিউরভাবে কিন্তু রেসিডেন্সিয়াল তার যে অ্যারেঞ্জমেন্ট সেটা করতে হবে। আচ্ছা, একটু আগেই তুষারদা আপনি মানিটারি রিলিফের কথা বলছিলেন, এবার আমি আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন করছি যে মানিটারি রিলিফ, ধরুন একজন স্বামী তার স্ত্রীকে এবং তার সন্তানদেরকে মানিটারি রিলিফ দিচ্ছেন না, তাই জন্য তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, কোর্ট কিভাবে বিচার করবে মানিটারি রিলিফটা? ইনিশিয়াল স্টেজে যখন, আবার বলি, 12 মেন প্রিন্সিপাল পিটিশন হচ্ছে কিন্তু 12 অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তার সঙ্গে প্রেয়ার কিন্তু এই সেকশনগুলো, যেমন মানিটারি রিলিফ, দ্যাট ইজ সেকশন 20। প্রথম যখন মামলা ফাইল করা হয় তখন কোর্ট এটা ডিসাইড করবে যে আপনি তাকে কিভাবে কি ডকুমেন্ট দিতে পারলেন, যেই ডকুমেন্টের ওপর কোর্ট প্রিজুম করবে বা ভাববে বা প্রাইমা ফেসি দেখবে যে এর যে এগ্রিড পার্সন, তার যে রেসপন্ডেন্ট অর্থাৎ যার উল্টো দিকে, সে কি করে। যদি দেখা যায় যে তার ইনকামের কোনো প্রুফ এগ্রিড পার্সন কোর্টকে দিতে পারলেন, তাহলে সেখান থেকে কোর্ট একটা জায়গায় পৌঁছাতে পারে যে তার অ্যাকচুয়ালি ইনকাম কত। তার ইনকামের উপর ভিত্তি করে কোর্টের এটা ডিসক্রিয়েশন পাওয়ার যে কোর্ট কত টাকা এগ্রিড পার্সনের ওপরে নির্ধারণ করবে। যদি ডকুমেন্ট প্রোভাইড করা যায়, তাহলে আমরা অনেক সময় লয়াররা কোর্টকে স্যাটিসফাইড করতে পারি যে এই টাকা ইনকাম করে, সুতরাং তার অনুপাতে তার মেনটেনেন্স হওয়া উচিত। যদি দেখা যায় অনেক সময় যে কোনো রকম কোনো কিছু প্রোভাইড করতেই পারছেন না, কোনো কাগজ প্রোভাইড করতে পারছেন না, তখন কিন্তু একটা কোর্ট যেটা প্রিজুম করবে একটা নেসেসারি ডকুমেন্ট অর্ডার পাস করে। আমরা অনেক কিছুই আপনার কাছ থেকে জানতে পাচ্ছি এই ডোমেস্টিক ভায়োলেন্সের সম্পর্কে, যেগুলো আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না। আমি আপনার কাছে এরপর আরেকটা বিষয় জানতে চাইবো
যে আন্ডার সেকশন 19-এ আমরা আন্ডার সেকশন 18 ক্ষমা করবেন প্রোটেকশন অফিসারের কথা বলা হচ্ছে। তো এই প্রোটেকশন অফিসারটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কি এমন ওনাদের ইম্পর্টেন্স আছে? যখন 2005-এ আইনটা তৈরি হলো তখন প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে প্রোটেকশন অফিসারকে কিন্তু ম্যান্ডেটরি ছিল, এখনও আছে। দ্যাট ইজ প্রতিটি ডিস্ট্রিক্টে একজন করে প্রোটেকশন অফিসার থাকবে এবং প্রোটেকশন অফিসার তার অনেক দায়বদ্ধতা আছে। যদি কোনো মহিলা কোনো রকম তার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে তার যে প্রাইমারি যে স্টেজটা তাকে কিন্তু প্রোটেকশন অফিসারকে নিতে হবে। প্রোটেকশন অফিসারের কাছ থেকে কোর্টে যখন মামলা ফাইল হলো তখন কিন্তু প্রোটেকশন অফিসারের কাছ থেকে কোর্ট একটা রিপোর্ট চাইবে যে অ্যাকচুয়ালি প্রোটেকশন অফিসার সেই ব্যাপারটা যেটা কোর্টে এগ্রিড পার্সন যেটা পিটিশন করেছেন তার সত্যতা কতটা, সেটা কিন্তু প্রোটেকশন অফিসারের কাছেও একটা অর্ডার যায় কোর্টের, যেই কোর্টের অর্ডারটা ভিত্তি করে প্রোটেকশন অফিসার একটা ইনকোয়ারি করে এবং সেই ইনকোয়ারি রিপোর্টটা কিন্তু কোর্টকে জমা দিতে হয় প্রোটেকশন অফিসারকে। সুতরাং প্রোটেকশন অফিসারের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ইনকোয়ারির ব্যাপারটা কিন্তু প্রোটেকশন অফিসারের হাতেই থাকে। এরপর আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাইব যে আমরা সকলেই জানি আমাদের যেহেতু সাধারণ মানুষ হিসেবেও আমাদের আইনটা জানা আমাদের কর্তব্য, সেই কারণে যতটুকু আমরা জানতে পারি সেখান থেকে আমরা জানতে পেরেছি যে মেনটেনেন্সের জন্য আমরা আগের আইন অনুযায়ী 125 সিআরপিসিতে এবং এখন যে বিএনএসএস 144 বিএনএসএস 125 এর একটা মেনটেনেন্সের আলাদা করে পিটিশন করতে পারি, যেখানে যেখানে নির্যাতিতা কোনো গৃহবধূ বা এবং বৃদ্ধ মা বাবা মেনটেনেন্স পাবে। তো যদি ধরুন যে 125 সিআরপিসি বা 144 বিএনএসএ কারোর একটা অর্ডার হলো এবং তার একটা মেনটেনেন্স অর্ডার হলো ডিভি অ্যাক্টেও, তাহলে কোনটা তারা পেতে পারবে? এরকম কি কোনো গাইডলাইন্স আছে সুপ্রিম কোর্টে? এরকম কোনো গাইডলাইন 125 এর মামলাও সে করতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্সের মামলাও করতে পারে, কিন্তু যার মধ্যে যেটা পরিমাণ বেশি, যার টাকার পরিমাণটা যে ক্ষেত্রে অর্ডারটা বেশি হবে, পিটিশনে এগ্রিড পার্সনকে রেসপন্ডেন্ট সেটাই পেমেন্ট করবে। মামলা করার ব্যারিকেড নেই, ব্যারিকেড নেই যে 125, যেমন ধরে নিন 125 এ মেনটেনেন্স অর্ডার হয়েছে, ম্যান্ডেটরি রিলিফ পাচ্ছে, মেনটেনেন্স অর্ডার হয়েছে। অন দ্য আদার হ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স মামলাও করেছে, সেখানে হয়তো মানিটারি রিলিফটা নেই, আদারওয়াইজ অন্য রিলিফ আছে। অর্থাৎ আন্ডার সেকশন 20টা উনি চাননি, উনি হয়তো 17 চেয়েছে, 18 চেয়েছে, 19 চেয়েছে, 20টা চাইনি, 21 চেয়েছে, 22 চেয়েছে। সুতরাং ডোমেস্টিক ভায়োলেন্সের মামলাটাও কন্টিনিউয়াস চলতে পারে, 125টাও কন্টিনিউয়াস চলতে পারে। কিন্তু আবার যদি দেখা যায় 125 এর মানিটারি রিলিফ বা মেনটেনেন্স যেটা চেয়েছে এবং ডোমেস্টিক ভায়োলেন্সও মেনটেনেন্স চেয়েছে, সুতরাং সেটার ক্ষেত্রে যেই মেনটেনেন্সের অর্ডারটা বেশি হবে সেটাই কিন্তু এগ্রিড দাবি করবে। আচ্ছা, সেই সূত্রে কি আমাদের সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন্স আছে, সেটা আপনি বলতে পারবেন আমাদেরকে? মানে কোন ব্যাপারে, যে মামলা করতে পারবে কিনা? না, মামলা করতে নয়, কোনো কেস রেফারেন্স। মানে আমি কোন পয়েন্টের উপরে? এই যে আমরা যে 125 এবং ডিভি অ্যাক্টের কথাটা বলছি, সেই অনুযায়ী কি কোনো কেস রেফারেন্স সুপ্রিম কোর্ট আমাদেরকে গাইড করেছে? মানে সেই অনুযায়ী কি আমরা বলতে পারি? আপনি যেটা বললেন যে অংশ, যে মেইনটেনেন্সের অংশের পরিমাণটা বেশি হবে সেইখান থেকে সেটি পাবে, এটা কোথা থেকে পাবো? হ্যাঁ, এরকম কি আমাদের সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন্স এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে কিনা এই মুহূর্তে ব্যাপারটা বলতে পারছি না, কারণ কিন্তু প্রিন্সিপাল অফ ল যেটা সেটা কিন্তু আমরা সবসময় কোর্টে অ্যাডপ্ট করি। প্রিন্সিপাল অফ লটাই আমরা, কারণ এটা খুব কমন ব্যাপারটা, কারণ একটা 125 ফাইল করলাম, সেটা দেখা গেল যে এই মামলাটা এই মেনটেনেন্সটা দিয়েছে, শুধু একটা কোর্ট তার যে অবজারভেশন সেটা রইল। আমরা ডোমেস্টিক ভায়োলেন্স করলাম, তার যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে মামলা করলাম তারও যে ক্লেমগুলো রয়েছে সেখানেও কোর্ট একটা অবজারভেশন দিল, সুতরাং তার মধ্যে যেটা বেশি সেটাই কিন্তু আমরা ক্লেম করব।
আমরা অনেকটাই বিষয় আপনার কাছে জানতে পারলাম, আমরা অনেকটাই এগিয়েছি আমাদের ডিভি অ্যাক্ট। আজকের আমাদের যে লিগ্যাল এক্সপ্রেসের যে বিষয়, যেটা হচ্ছে আজকে ডিভি অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। এরপর আমি আপনার কাছে আরেকটা একদম অন্য প্রশ্ন এই বিষয়ে করতে চাই, যে আমরা যখন কোর্টে একটা কেস ফাইল করি, সাধারণ মানুষ কিন্তু তাদের মানে আমাদের যে চরিত্রটা সামনে আসে সেটা হচ্ছে একটা সিনেমার চরিত্র, যে আজকে আমি এরকম একটা মামলা ফাইল করে দিলাম, কালকেই তার বিচার হয়ে যাবে। এর অন্যথা নয়, কেন কি গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদ চলছে, সবাই আমরা বিচার চাইছি। সুতরাং এই যে বিচারের জায়গাটা, আপনি তো এই বিচারের জায়গায় যথেষ্ট রকমভাবে ওতপ্রোতভাবে মানে বিজ্ঞ, এই আইনজীবী, আপনি সবটাই বুঝতে পারছেন, সামনে থেকে দেখছেন, সামনের সারিতে আছেন আপনি, যে এই বিচার পেতে এবং তাদের যে মানে পদ্ধতিটা, আমি এই পদ্ধতিটা আমাদের সাধারণ মানুষকে জানাতে চাই। কারণ কি সাধারণ মানুষ এই বিষয়ের পদ্ধতি বিষয়ে ওনাদের কোনো রকম কোনো কল্পনা নেই। ওনারা ভাবছেন যে আমি আজকে কোর্টে গিয়ে একটা মামলা করলাম, আমি একটা কোর্টে মামলা করলাম মানেই আমি তার পরের দিন তার রিলিফ পেয়ে যাব, একদম সিনেমার মতো 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এই সিনেমাটা যে রিয়েল লাইফ, এই রিয়েল লাইফের যে একদম সত্যি ঘটনাটা, তার পরপর কি হয়, যে প্রত্যেকটা ধাপ ধাপ, যেরকম একটা আমরা কেস ফাইল করলাম, তারপরে কি হয়, তারপর ঠিক কতদিন লাগে যে প্রত্যেকটা কেস প্রসিড করতে, সব দফতরেরই কিছু নিয়ম থাকে। সেই নিয়মাবলীগুলো থেকে আপনারাও বাহুল্য নন, আপনারাও সেই নিয়মাবলীর মধ্যেই আছেন। তাই আমি সেই নিয়মগুলো জানতে চাইছি, যে পরপর আপনাদের কি কি নিয়ম থাকে। দেখুন, যে কোনো ক্রিমিনাল কেসে দুটো ক্রিমিনাল কেসের মধ্যে দুটো উইংস আছে, সম্পূর্ণ দুরকম। একটা হচ্ছে পুলিশ প্রশাসন, একটা হচ্ছে জুডিশিয়ারি। যে কোনো একটা ঘটনা যখন ঘটে যায়, তখন প্রথম তার ইনভেস্টিগেশনটা কিন্তু পুলিশের পার্টে পড়ে। সেটা পুলিশ, স্টেট গভর্নমেন্টের পুলিশ হোক, অথবা সিবিআই হোক, অথবা সিআইডি হোক, যে কোনো একটা উইংস, অর্থাৎ পুলিশ প্রশাসনের ওপরে কিন্তু ইনভেস্টিগেশনের দায়িত্বটা পড়ে। সেটা কি এই ডিভি অ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য? না, ডিভি অ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এইটাই জানতে চাইছি যে ডিভি অ্যাক্ট যদি আমরা ফাইল করি, তাহলে এর পদ্ধতিগুলো কি কি? ডিভি অ্যাক্টে যদি পদ্ধতি হয়, মানে ডিভি অ্যাক্টের ক্ষেত্রে, ডিভি অ্যাক্টে আমরা 12 অফ ডোমেস্টিক ভায়োলেন্স মামলা ফাইল করলাম। ফাইল করার পর যদি কোনো রকম ক্ষেত্রে মনে হয় যে এই মহিলাটির খুব তাড়াতাড়ি, খুব ইমিডিয়েট তার মনিটারি রিলিফ বা আদারওয়াইজ রিলিফের দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা কোর্টকে মেনশন করব যে এটা আমাদের কাছে তাড়াতাড়ি করে শুনানি হোক, এবং সেটাকে বলে অ্যাড ইন্টারিম এক্স পার্টি হিয়ারিং। সেই ক্ষেত্রে সেইটা ঠিক সময়সীমাটা কতটা যদি আপনি একটু বলে দিতেন? ওটা কি 24 ঘন্টার মধ্যে আমরা পেতে পারি? 24 ঘন্টার মধ্যেই পেতে পারি, মানে ইমিডিয়েট যদি মামলা ফাইল করলাম সেদিনই পেতে পারি। এবং সেটা পিটিশনটাও 2 মাসের মধ্যে কিন্তু এটাকে অবশ্যই করে শেষ করতে হবে। অবশ্যই 24 ঘন্টার মধ্যে পেতে পারি। কিন্তু এখন হয়ে গেছে কি, একটা মামলা ফাইল করার সঙ্গে সঙ্গে কোর্টের বা নানা রকম যেভাবে কোর্টের ডায়েরি, কোর্টের অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে থাকে, সে হয়তো সঙ্গে সঙ্গেই মামলা ফাইল করা, মানে হিয়ারিংটা করা সম্ভব হয় না, হয়তো কোর্ট 2-1 দিন পরে টাইম দেয়। এই অ্যাড ইন্টারিম যখন হবে, তখন কিন্তু আমরা অপোজিট পার্টিকে কোনো উইদাউট সার্ভিং এনি নোটিশ, কোনো নোটিশ সার্ভ না করে কিন্তু আমরা এক্স পার্টি অ্যাড ইন্টারিম এক্স পার্টি হিয়ারিংটা করলাম। এক্স পার্টি হিয়ারিংটা করার পর যেই অর্ডারটা পাওয়া গেল, সেটা কিন্তু অর্ডার, মানে সেইখানে অ্যাড ইন্টারিম এক্স পার্টি অর্ডার যদি হয়ে যায়, তাহলে উইদিন 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু সেই নোটিশটা পাঠানো উচিত রেসপন্ডেন্টকে। এবং সেই রেসপন্ডেন্টকে পাঠানোর পর রেসপন্ডেন্ট এসে বলবে যে আমি আমার কি আছে, আমার এগেনস্টে কি অর্ডারটা হয়েছে, সেটা কতটা যুক্তি কতটা অযৌক্তিক, সেটা এসে কোর্টকে বলতে পারে। এবং তারপরের যে নেক্সট পড়বে, সেটা হচ্ছে কোর্ট বলবে যে আপনি অ্যাপিয়ার করুন। অ্যাপিয়ার একটা স্টেজ আছে, তারপরে জবাব, মূল মোকদ্দমার জবাব, আপত্তি, এই সবগুলো দেওয়ার একটা আপত্তি। আমি এটাই বলতে চাইছি আপনার কাছে, আপনি যে বললেন ধাপে ধাপে, এই যে আজকে আমি অ্যাপিয়ার করলাম, তাহলে আজই কি আমি জবাব দিয়ে দিতে পারবো?
না, আপনি জবাব দেবেন কি করে? কারণ আজকে তো আপনি সমনটা পাওয়ার পর এসে অ্যাপিয়ার করলেন। আপনি যদি মনে করেন যে আমি অ্যাপিয়ার করার সঙ্গে সঙ্গে এসে জবাব দেবো, কোনো বাইন্ডিংস কিছু নেই, দিতেই পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমাদের সময়সীমাটা আর একটু কমে যাবে? অবশ্যই এই কেস চালানোর, হ্যাঁ অবশ্যই কমে যাবে, কিন্তু এখানে তো ব্যাপার হয়ে যায়, ধরুন অ্যাপিয়ারেন্স যেদিন অ্যাপিয়ার আছে সেদিন আপনি জবাব আপত্তি দিয়ে দিলেন, কিন্তু সেদিনে তো আপনার হিয়ারিংটা করতে গেলেও তো পরের ডেট হিয়ারিং এর ডেট পড়বে। কারণ আপনার একটা হিয়ারিং হতে গেলে যেমন বাদী পক্ষের উকিল, বিবাদী পক্ষের উকিল, কোর্ট সবাইকে থাকতে হবে এবং তাদের সেই হিয়ারিংটার ডেট ফিক্স থাকতে হবে, তাকে রেডি হওয়ার ব্যাপার থাকে। সুতরাং আপনি ধরুন আজকে হিয়ারিং এর ডেট নেই, আমি রেডি নেই হিয়ারিং এর জন্য, আপনি এসে আমাকে বললেন যে আজকে হিয়ারিং করবো, এটা তো আমি রেডি হতে পারবো না। সুতরাং হিয়ারিং এর জন্য ডেট ফিক্সড করা দরকার আছে, যাতে দুপক্ষের উকিলবাবু জানবে যে এই দিন আমার হিয়ারিং এর ডেটটা আছে। মানে যতটা সহজ সরল আমরা এই আমাদের চলচ্চিত্রতে দেখতে পাই, ততটা সহজ সরল বিষয়টা একদমই নয়। এরপর হিয়ারিং এর ডেট ফিক্সড হলো, হিয়ারিং হলো, তারপর কি হবে? যে হিয়ারিংটা হলো সেটা কিন্তু ইন্টারিম হিয়ারিং, অর্থাৎ যেটা রেসপন্ডেন্ট মানে বিবাদীর অবর্তমানে হয়েছিল, পরের বার যেটা হিয়ারিংটা হবে সেটা কিন্তু বিবাদীর বর্তমানে হবে, অর্থাৎ বিবাদী তখন অ্যাপিয়ার করে গেছে অলরেডি, এবং তার যে মূল মোকদ্দমার যে জবাব তিনি অলরেডি দিয়ে ফেলেছেন। সুতরাং তারপর হিয়ারিং হলো, তখন কোর্ট আবার দুপক্ষের কাছে শুনে তার মানিটারি রিলিফ যে মেনটেনেন্সের যে পয়সাটা সেটা আবার ফিক্স আপ করলেন, এবং তারপরে যেটা হলো তারপর হচ্ছে এভিডেন্সের দিন পড়ে গেল। প্লেন্টিফ যে মামলা করেছে তার সাক্ষীর দিন পড়লো, তাই তিনি যারা সাক্ষী দিলেন সেই সাক্ষীগুলো হলো, তারপর বিবাদী পক্ষ যে রেসপন্ডেন্ট আছেন তিনি সাক্ষী দিলেন, তার সাক্ষীগুলো সমস্ত হলো, এবং তারপরে জাজমেন্ট। আমি এই সাক্ষীর বিষয়টাতে জানতে চাই যে এই যে আমাদের একদম প্রচলিত ভাষায় আমরা দৈনন্দিন জীবনে বলতে থাকি সাধারণ মানুষেরা, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আমি একটা কথা জানতে চাই যে সাক্ষী কিভাবে হয়? যেরকম আমরা একটা নিজেদের আমাদের মস্তিষ্কে একটা ভাবনা চিন্তা হয়ে গেছে যে ইনি প্রশ্ন করবেন দিয়ে এক্ষুনি হয়ে যাবে বিষয়টা খুব তাড়াতাড়ি, মানে আমাদের সবকিছু খুব একদম রেডিমেড চাই, একদম সোশ্যাল মিডিয়া থেকে একদম খাবার দাবার সবকিছুই আমাদের ফাস্ট চাই। তো ওইটাই আমি জানতে চাইছি যে সাক্ষীটা কতটা গুরুত্বপূর্ণ একটা মামলার ক্ষেত্রে? সাক্ষী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা মামলার ক্ষেত্রে, কারণ একটা মামলা, গোটা মামলার বেসটা দাঁড়িয়ে থাকে সাক্ষীর ওপরে। যদি সাক্ষীর ঠিকমতো কোর্টকে সঠিক তথ্যটা কোর্টের কাছে তুলে ধরতে না পারে, তাহলে যেমন তার মামলা থাকবে না, ঠিক উল্টো দিকেও যিনি উকিল থাকবেন তিনি কিন্তু তার মামলাটাকে তার ফেভারে আনার জন্য নানা রকম কমপ্লিকেটেড প্রশ্ন কিন্তু ওনার মুখে ছুড়ে দেবেন। সুতরাং তাকেও কিন্তু সেইভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিকভাবে কিন্তু উত্তর দিতে হবে, একমাত্র তার মুখের কথাটাই কোর্ট লিখবেন, এবং সেটারই বিশ্বাসযোগ্যতা সব থেকে বেশি। সুতরাং সাক্ষীর যে বয়ান, সাক্ষীর যে বক্তব্য কোর্টের কাছে থাকবে সেটা ভীষণ যুক্তিযুক্ত এবং সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা মামলার ক্ষেত্রে। মানে কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার জন্য 14 বছর লেগেছিল কুরুক্ষেত্র ন্যায় পাওয়ার জন্য, তাই জন্য মহাভারত হয়েছিল, রামায়ণ আছে, এগুলো থাকবে। এরপর আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি একটু আগেই বলছিলেন এক্স পার্টি, এই এক্স পার্টি বিষয়টা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। এক্স পার্টি মানে হচ্ছে একটা মামলা যখন আমরা ফাইল করলাম এগ্রিড পার্সনের হয়ে, অর্থাৎ যে ভিক্টিমাইজড হয়েছে এগ্রিড পার্সন, তিনি যখন মামলা করছেন তখন তার এসেন্সিয়াল যে মানে প্রয়োজনীয়তাগুলো আছে, যেমন ধরুন পয়সা ইমিডিয়েট দরকার, খেতে পাচ্ছে না, তার সংসার চলছে না, তার হাজব্যান্ড তাকে হয়তো কোনো রকম কোনো হেল্প করছে না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, বা তার কোনো হয়তো থাকার মতো রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন নেই, সে অবস্থায় দাঁড়িয়ে আমরা কোর্টকে এটা কনভিন্স করতে চেষ্টা করি যে একটা কোর্টে মামলা করা, অর্থাৎ 12 অফ ডোমেস্টিক ভায়োলেন্স মামলা করার সঙ্গে সঙ্গে ওনার ওই পিটিশনের
সঙ্গেই আরও পিটিশন দিয়ে যে এই কেসটাকে এইমাত্র শুনানি করা হোক এবং এইমাত্র একটা অর্ডার দেওয়া হোক যাতে মেয়েটা বেঁচে থাকতে পারে। মহিলাটি যেন কোনো রকম তার ঘর বাড়ি নেই, সে কোনো রকম তার কাছে আর্থিক অবস্থা নেই, সে কিছু খেতে পাচ্ছে না, তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। সুতরাং সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি তখন একটা আইনের বিধান হচ্ছে এক্স পার্টি অ্যাড ইন্টারিম অর্ডার, অর্থাৎ অ্যাড ইন্টারিম অর্ডারটাকে এক্সপার্টি হিসেবে শুনানি করা হোক, যেখানে বিবাদী তখনও পর্যন্ত হাজির হয়নি। সেই মুহূর্তে আমরা যে ডকুমেন্টগুলো কোর্টকে প্রোভাইড করব, সেই ডকুমেন্টগুলোর ওপর কোর্ট দেখে এবং প্রাইমা ফেসি দেখে কোর্ট প্রিজুম করবে যে হ্যাঁ, যে ডকুমেন্টগুলো দিচ্ছে তাৎক্ষণিক মনে হচ্ছে যে ইয়েস, এই ডকুমেন্টগুলো এইগুলো যুক্তিযুক্ত আছে। সুতরাং কোর্ট সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু একটা অ্যাড ইন্টারিম এক্সপার্টি অর্ডার পাশ করতে পারেন। দ্যাট ইজ আন্ডার সেকশন 23 সাবসেকশন 2। এরপর আমি আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে কাস্টাডি। ডিভি অ্যাক্টে কি কোনো এরকম প্রভিশন আছে যেখানে কাস্টাডি পাওয়া যেতে পারে বা কাস্টাডি পেতে পারে? মোস্ট প্রবাবলি 21 সম্ভবত কাস্টডি অবশ্যই কাস্টডির বিধান যখন আছে, কাস্টডি তো আছেই। যেমন কোনো বাচ্চাকে হয়তো মায়ের কাছ থেকে তার হাজব্যান্ড নিয়ে নিয়েছে, জোর করে নিয়ে নিয়েছে, মাকে দিচ্ছে না, সুতরাং আমি সেই ক্ষেত্রে বাচ্চাটার কাস্টডি চাইতে পারি যে বাচ্চাটাকে নিয়ে নিয়েছে, বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করছে, বাচ্চাটা ঠিক মতো অবস্থায় নেই, বাচ্চাটার অনেক ক্ষতি হতে পারে, বা আরও আনুষঙ্গিক ক্ষেত্রেও কাস্টডি অর্ডার আমরা অনেক ক্ষেত্রে করতে পারি। আচ্ছা, এরপরে আমার মনের মধ্যে এই কৌতূহলটা খুব জেগেছে, আর যখন আপনাকে সামনে পেয়েছি তখন এই প্রশ্নটা আমি করবই যে ধরুন যিনি ভিকটিম, তিনি তো একটা মামলা ফাইল করলেন, তার অপর পক্ষে যার এগেনস্টে যে মামলাটা ফাইল করলেন তিনি মেন্টালি স্টেবল নন, সেক্ষেত্রে তার পরিবারের লোকজন কি সেটার জন্য লাইবেল হবে, নাকি সেই মানুষটার ক্ষেত্রে কি বিচার হবে? প্রচুর সুপ্রিম কোর্টের রুলিং আছে, অনেক সুপ্রিম কোর্টের রুলিং আছে। এখানে একটা ব্যাপার দেখতে হবে যে যদি দেখা যায় যে স্টেবল, এই ব্যাপারটা তো স্টেবল কীরকম স্টেবল, এরকম তো স্টেবল ভাবে তো বলা যাবে না। এইবার স্টেবল একটা মেয়েকে যখন সে বিয়ে করেছে তখন ধরে নিতে হবে সে স্টেবল। সুতরাং মেয়েটা যখন বিয়ে হচ্ছে তখনই সে এইভাবেই এগ্রি হচ্ছে যে আমি তার দায়ভার গ্রহণ করছি, সুতরাং বিয়ে করার পরে তার দায়ভার গ্রহণ করবো না, আমি স্টেবল নই, এটা কোনো এক্সকিউজ হতে পারে না কোনো একটা রেসপন্ডেন্টের ক্ষেত্রে। কিন্তু যদি দেখা যায় যে সেই হাজবেন্ড হয়তো নেই, মারা গেল, সেই ক্ষেত্রে কিন্তু তার শ্বশুর বা তার শাশুড়ি অথবা তার দেওর, যদি দেখা যায় যে এটা জয়েন্ট ফ্যামিলি এবং আর্নিংটাও জয়েন্ট ফ্যামিলির থেকে ছিল, সুতরাং সেখানে কিন্তু এগ্রিড পার্সন তাদের বিরুদ্ধেও কিন্তু ক্লেম করতে পারে। সেরকম অর্ডার, সেরকম রুল সুপ্রিম কোর্টের প্রচুর আছে। ধন্যবাদ দাদা, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানছি, এখনো আমাদের জানা শেষ হয়নি, অনেক কৌতূহল আছে, অনেক প্রশ্ন আছে সাধারণ মানুষের, যে প্রশ্নগুলো আমি আপনার কাছে তুলে ধরছি আপনাদের জন্য, আপনাদের প্রশ্ন আমি করব। এই যে মামলাগুলো, এত মামলা ফাইল হচ্ছে কোর্টে, রিকনসিলিয়েশন বা কাউন্সিলিং এর কি কোনো জায়গা আছে? আর এই জায়গাগুলোর মধ্যে থেকে কোনো কি মীমাংসার একটা জায়গা বা আবার তারা সংসার করছে এরকম কোনো জায়গা উঠে এসেছে? মানুষের তো রাগের বশে অনেক কিছুই করে ফেলে, কিন্তু যখন রাগটা ঠান্ডা হয়ে যায় তখন আমরা মনে করি যে না, এছাড়া আর আমার কাছে কোনো আরো বিকল্প হতে পারে না। তো এরকম কি কোনো আমাদের জায়গা আছে যেখানে আমরা রিকনসিলিয়েশন বা কাউন্সিলিং করতে পারি? দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্সই সোশ্যাল জাস্টিস বলে একটা কথা আছে, এবং সুপ্রিম কোর্ট বারবার সোশ্যাল জাস্টিসের ওপর কিন্তু ভীষণভাবে জোর দিয়েছেন। এই সোশ্যাল জাস্টিস, এই যে আপনি আগে আমাকে একটা প্রশ্ন করলেন না যে যদি বাড়িতে কি এটা মিটিয়ে নেওয়া সম্ভব হয়, যে এই ঝামেলাগুলো কি বাড়িতে মিটিয়ে নেওয়া সম্ভব হতে পারে, সুতরাং এই অপশনটাও কিন্তু
সুপ্রিম কোর্ট ভেবেছে যে দুজনের ক্ষেত্রে যেই ঘটনাটার সৃষ্টি হলো সেটা হয়তো কিছুদিন বাদে হয়তো তাদের মোটিভটা চেঞ্জ হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে কাউন্সিলিংয়ের প্রভিশন আছে। কাউন্সিলিং যেমন প্রভিশন আছে, তেমনি যারা কাউন্সিলিং করছেন সে আমাদের কোর্টেও সেরকম কাউন্সিলিং করার জন্য 2-3 জন অ্যাডভোকেট অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তারা অবশ্যই দুপক্ষকে ডেকে কাউন্সিলিং করান। কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলিংয়ে ভীষণ রেজাল্ট আসে, তারা সুন্দর সংসার করতে আবার রাজি হয়ে গেল, আবার কিছু কিছু ক্ষেত্রে ফেল করে। সুতরাং কাউন্সিলিং সব ক্ষেত্রেই যে আমাদের গুড রেজাল্ট দেয় তা হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে সোশ্যাল জাস্টিসের মতে, অন দ্য বেসিস অফ সোশ্যাল জাস্টিস এবং কাউন্সিলিং করে ভালো রেজাল্টটা প্রচুর পাওয়া গেছে। মানে সবটাই গদ্যময় নয়, কিছুটাও ঝলসানো রুটির সাথে গদ্যময় দুটোই আছে। অবশ্যই আমরা ভালো মন্দ মিশিয়েই এই আইনজ্ঞ দাদার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু শিখলাম, আরও শেখা বাকি আছে। আমি এরপর আপনার কাছে জানতে চাইব, এই যে এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে যে মামলাগুলো হচ্ছে সবটাই কি সত্যি, সবটাই কি একদম নির্ভেজাল, কোনো রকম ভেজাল ছাড়াই, মানে সবাই কি নির্যাতিত সত্যিই হচ্ছে, নাকি ছেলেদের জন্যও আলাদা করে কোনো আইন বানানো দরকার? যেরকম মেয়েদের জন্য একাধিক আইন আছে, সেরকম কি ছেলেদের জন্য আলাদা করে কোনো আইন বানানোর প্রয়োজন সত্যিই কি রয়েছে? দেখুন, সব সময় নির্যাতিত হচ্ছে মহিলা এটা আমি বলবো না। আমরা দেখেছি যে ডোমেস্টিক ভায়োলেন্সকে অনেকভাবে মহিলারা ইউজ করে, মিসইউজও প্রচুর হয়। অন্য কোনো একটা রাগ আছে, সেই রাগের পরিপ্রেক্ষিতে ডোমেস্টিক ভায়োলেন্স করে দিল। পরবর্তীকালে যখন ট্রায়াল চলে তখন দেখা যায় যে ডোমেস্টিক ভায়োলেন্সের সাপোর্টে কোনো রকম কাগজপত্র বা কোনো কিছু তথ্য প্রমাণ কোর্টকে দিতে পারলো না, বা আমরাও বুঝতে পারি যে এটা সঠিকভাবে মহিলাটা কিন্তু নির্যাতিত নয়। এটা যেমন একটা দিক, তেমনি ঠিক উল্টো দিকটা হচ্ছে প্রচুর মহিলাও কিন্তু নির্যাতিতাও হচ্ছে। যারা নির্যাতিত হচ্ছে তাদের ব্যাপারটাও কিন্তু কোর্টে যখন মামলা করতে আসে তখনই কিন্তু একজন লয়ার বা কোর্ট বুঝে যায় যে এ সত্যি করে নির্যাতিত বটে কিনা। সুতরাং নির্যাতিত কে হচ্ছে না এটা যতক্ষণ না মকদ্দমা করতে এসে তার কথা শোনা যাচ্ছে ততক্ষণ আপনি এটা বুঝতে পারবেন না যে সত্যি করে সে নির্যাতিত বটে কিনা। মানে ভালো এবং মন্দের একটা দ্বন্দ্ব সব জায়গায় আছে। এরপর আমার একটা কৌতূহলবশত আবার আপনার কাছে একটা প্রশ্ন, যে স্বামীরা কি শুধুই আসামি হবে? আপনার কি মনে হয় যে ছেলেদের জন্য, পুরুষদের জন্য কোনো রকম আলাদা করে আইন বানানো দরকার, যেগুলো থেকে যারা সত্যি মিথ্যেভাবে এই মামলাতে জড়িয়ে পড়ছে তাদের জন্য কি কোনো রকম আলাদা করে আইন বানানো দরকার? কারণ কি শুধুমাত্র পুরুষরা মানে ওনারাই যে শুধু অ্যাকিউজড হচ্ছেন আর ভিকটিমরা হচ্ছে মহিলা, এরকম কি আপনার মনে হয়েছে? অবশ্যই আইনটা বানানো উচিত, যেখানে অন্ততপক্ষে ছেলেরাও অন্ততপক্ষে কমপ্লেন করতে পারে বা মামলা করতে পারে। এরকমও তো হয় যে যেমন ছেলেরা যেমন ছেলেদের দ্বারা যেমন নির্যাতিত হচ্ছে মেয়েরা, তেমনি প্রচুর মহিলা ছেলেদিকেও নির্যাতন করে, কিন্তু তাদের কোনো জায়গা নেই সেই জায়গায় গ্রিভান্সটা জানানোর মতো। যদি পুলিশের কাছে যায় বলবে আপনি 498-কে অ্যাভয়েড করার জন্য মামলা করতে এসছেন বা ডায়েরি করতে এসছেন। সুতরাং ছেলেদের যদি নির্যাতিত হয়ে থাকে তার গ্রিভান্স জানানোর মতো বা কোনো আইনি যে শেল্টার নেবে বা কোনো অ্যাপ্লিকেশন করবে সেরকম কিন্তু কোনো আইন নেই ছেলেদের তরফ থেকে। সুতরাং ছেলেদের তরফ থেকেও আইন হওয়া উচিত। আমি সেটাই জানতে চাইছি, এরপর প্রশ্নটাই আমার এটাই আসতো যে আপনার কি মনে হয় যে ওনাদের জন্য আইনটা অবশ্যই হ্যাঁ, একটা ছেলেদের জন্য আইন থাকা অবশ্যই উচিত, যেখানে ছেলেরা কোনো গ্রিভান্স জানালে তার অন্ততপক্ষে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন একটা হওয়া উচিত যে সত্যি করে ছেলেরা দোষী না মেয়েটা দোষী। কিন্তু ছেলেদের তো যেহেতু এখনো কোনো ব্যবস্থা নেই, সুতরাং অবশ্যই ছেলেদের পক্ষে একটা আইন আসা উচিত যে ছেলে অত্যাচারিত হচ্ছে কিনা বা সেইখানে সে পিটিশন কোনো রকম বা আইনি কোনো রকম শেল্টার নিতে পারবে। এটা তো একটা ওপেন জুডিশিয়াল সিস্টেমের মধ্যে থাকা উচিত।
এরপর আমি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে বৃদ্ধ মা বাবা। এই সেকশনটা কতটা উপকার দেয় একজন বৃদ্ধ মা বাবাকে, যারা ঘর ছাড়া, ছেলে দেখছে না, বৌমা নির্যাতিত, বৌমা নির্যাতন করছে, তিনি নির্যাতন করছেন তার শাশুড়ি মাকে। এই সেকশনটা, এই যে আমি ডিভি অ্যাক্টটা বলছি, এই যে অ্যাক্ট যেটা নিয়ে আজকে আমাদের মূল বিষয়বস্তু, ডিভি অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স, এইটাতে কতটা উপকার পাচ্ছেন বৃদ্ধ মা বাবারা? আর একবার প্রশ্নটা করুন। এই ডিভি অ্যাক্টে বৃদ্ধ মা বাবা ওনারাও তো মেনটেনেন্স চাইছেন, ওনারাও তো ঘর ছেড়ে ছেলেরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তো বৃদ্ধ মা বাবাদেরও তো একটা জায়গা, মানে ওনারাও কি কোর্টের কাছে এই ডিভি অ্যাক্টের সামনে না, ডিভি অ্যাক্ট কথা অনুযায়ী আসতে পেরেছে? না, ডিভি অ্যাক্টে বাবা আসতে পারবে না, কারণ ডিভি অ্যাক্টের ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে মহিলারাই এগ্রিড পার্সন হয়। সুতরাং বাবা মেল যেহেতু, সুতরাং বাবা ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো মামলা করার প্রাইভেসি, তাহলে ওনার ক্ষেত্রে আলাদা আইন 125। আচ্ছা, 125-এ মা বাবা মামলা করতে পারে তার ছেলের এগেনস্টে। কিন্তু যদি শাশুড়ি মা যদি মনে করে তিনি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছেন, তিনি মামলা করতে পারেন। যদি মনে হয় যে তার ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেশন হচ্ছেন, তিনি মামলা করতে পারেন। যদি কোনো ওই ডোমেস্টিক যে যারা রয়েছে তাদের মধ্যে কোনো মহিলা যদি মনে করে যে সেই মহিলাটি ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে ডোমেস্টিক যে মানে বাড়ি রয়েছে, সুতরাং সেইখানে যদি কোনো রকম তার ভায়োলেশন হয়ে থাকে কিছু, তাহলে তিনি মামলা করতে পারেন। কিন্তু মেল মেম্বাররা কখনো ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারবে না। এটা আমাদের দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পেরেছেন। মোটামুটি আপনি আমাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্স সম্বন্ধে অনেক 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 ইনফরমেশন দিলেন, যেগুলো আমরা একদম নতুনভাবে শিখছি। আমরা তো আইন শিখছি আপনাদের কাছ থেকে, আপনারা আসছেন আমাদের আইন শেখানোর জন্য। এরপর আমার যে প্রশ্ন, যে মেয়ের বাড়ির লোকজনে কি প্রভাবিত করে মামলা করার জন্য? মেয়ের বাড়িতে প্রভাবিত করেই, অনেকভাবে প্রভাবিত হয়। একটা মেয়ে, সে হয়তো সংসারটা কিছুদিন হয়তো তার স্বামীর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হয়তো ভাবছে যে সংসারটা ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক সময় তার ফ্যামিলি, মা বাবা, তারা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যায় যে না থাকতে হবে না, চল মামলা করে দেব। এই যে একটা প্রবণতা মা বাবাদের মধ্যেও এসে গেছে যে দেখে নেব, চল মামলা করে দেব, এটা তো মেয়েরা তখন মা বাবাকেও কিছু বলতে পারে না। সুতরাং মা বাবাদের দ্বারা তো মেয়েরা প্রভাবিত হয়ে মামলা মোকদ্দমা করছে। এরকম প্রচুর যেমনটা আপনি একটু আগে বললেন যে আমরা সাক্ষী করার সময়, মানে আপনার কথা অনুযায়ী যখন কেসের ট্রায়াল হয় সেই সময় আপনারা জানতে পারেন যে সব ঘটনাটা হয়তো সত্যি নয়, কিছুটা হলেও সত্যি আর কিছুটা হয়তো রং চড়ানো হয়েছে। এরপর যে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এই যে মামলা করে মহিলারা, ধরুন তার স্বামীর ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু তার কোর্টের থেকে একটা খুব নমিনাল একটা অ্যামাউন্ট ওনাকে ধার্য করা হলো সেই অর্ডারে, সেই ক্ষেত্রে ওনারা কি করবেন? ওনারা কি কোনো আপার কোর্টে অ্যাপিল করতে পারবেন? দেখুন, আমি প্রথমে একটা এই প্রশ্নের উত্তরে বলেছি যে কোর্টকে স্যাটিসফাইড করার দায়িত্ব কিন্তু যে মামলা করছে তার। আমাদের একটা কথা আছে, বার্ডেন অফ প্রুফ লাইভের আপন প্রসিকিউশন, অর্থাৎ যে মামলা করবে তাকে প্রমাণ করতে হয় তার মামলার দায়িত্বটা, বার্ডেনটা। অর্থাৎ আমি একটা স্বামীর কাছ থেকে মেনটেনেন্সের পয়সা চাইছি, সুতরাং তাকে এটা বুঝতে হবে যে আমার স্বামীর অ্যাকচুয়ালি ইনকাম কত। এটা যদি কোর্টকে আমি তার স্যালারি, যদি চাকরি করে বা সে যদি বিজনেস করে, তাহলে তার ইনকাম ট্যাক্সের ফাইল অথবা তার স্যালারি সার্টিফিকেট বা যে কোনো একটা ডকুমেন্ট যেখান থেকে প্রমাণ হবে যে আমার হাজব্যান্ড এই টাকাটা ইনকাম করে, সেটা যদি আমরা কোর্টকে প্রোভাইড করতে পারি, তাহলে কোর্ট সেটা দেখে তার যেমন স্যালারি বা তার যেমন ইনকাম সেই অনুপাতে মেনটেন্যান্স দেবেন। কিন্তু যদি আমরা দেখা যায় যে আমরা কোনো রকম কোর্টকে কোনো কিছু প্রোভাইড করতে পারলাম না,
কোর্টকে তাহলে প্রিজুম করে নিতে হবে যে তার বেতন কত হতে পারে। সুতরাং সেখানে কোর্ট যেটা মনে করবেন উইদাউট এনি ডকুমেন্ট অফ ইনকাম, সেখানে কোর্ট সেরকম একটা মিনিমাম একটা হয়তো মেনটেন্যান্সের অ্যামাউন্ট ধার্য করলেন। কিন্তু যদি দেখা যায় যে আমরা সমস্ত কিছু প্রোভাইড করার পরেও কোর্ট ঠিকমতো স্যাটিসফাইড আমাদের মেনটেন্যান্স দেয়নি, সেখানে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে 29 অফ ডোমেস্টিক ভায়োলেন্সের অর্থাৎ অ্যাপিলের প্রভিশন আছে। আপনি ওই অর্ডারের এগেনস্টে অ্যাপিল করতে যেতেই পারেন এবং আপনি সেখানে স্যাটিসফাইড করুন কোর্টকে যে আমার অ্যাকচুয়ালি বেতন এত, আমার এরকম পাওয়া উচিত ছিল, কিন্তু নিম্নের কোর্ট হয়তো মানে যে লোয়ার ডিভিশন কোর্ট সে হয়তো ঠিকমতো স্যাটিসফাইড আমরা করতে পারিনি বা উনি হননি বা বুঝতে পারেননি, সুতরাং এই অর্ডারটা আমাদের ঠিকমতো পছন্দ হয়নি, এই অর্ডারটা এরকম হওয়া উচিত বলে আমরা কিন্তু অ্যাপিলেট কোর্টে অর্ডার আন্ডার সেকশন 29 অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে অ্যাপিল করতে পারি। খুব ছোট্ট করে আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ন্যায় ব্যবস্থা কতটা ন্যায় দিতে পারছে আর কতটা আমরা ন্যায়টাকে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারছি, কোনটা আপনার ক্ষেত্রে এখন যে পরিস্থিতিতে মহিলারা যেরকম ভাবে মামলা করছেন, মামলা মোকদ্দমা করছেন, তাদের দ্রুত গতিতে কি তারা কোনো রকম ন্যায় পাচ্ছেন, সেই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু ছোট্ট করে আমি জেনে নিই। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে বা 125 এর ক্ষেত্রে ন্যায় কিন্তু মেনটেনেন্সের ক্ষেত্রে বলবো আমি ন্যায় কিন্তু পাচ্ছে, কারণ যে কোনো মহিলা কোর্টে যখন মামলা করছেন এসে, তখন কিন্তু আমাদের নিম্ন কোর্টগুলো ইনিশিয়াল স্টেজে শুনে একটা অ্যাডেন্টারিম এক্সপার্টি অর্ডার করে সেটা কতটা টাকার পরিমাণ বাড়ছে না কমছে সে মক্কেল স্যাটিসফাইড হচ্ছে না দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট একটা অর্ডার কিন্তু হচ্ছে, যে অর্ডারের পরিপ্রেক্ষিতে কোর্টরা কিন্তু তাকে একটা মনিটারি রিলিফ দিচ্ছেন এবং তার একটা রেসিডেন্সিয়াল অর্ডারও দিচ্ছেন। এইগুলো কিন্তু যেগুলো ভীষণ ইনিশিয়াল স্টেজে মামলা করার পর যেগুলো খুব প্রয়োজন, সেগুলো কিন্তু কোর্ট প্রোভাইড করছেন। সুতরাং মামলা করলে যে তার সে রিলিফ পাচ্ছে না এটা কিন্তু নয়, মামলা কিন্তু রিলিফ ম্যাক্সিমাম মহিলারাই কিন্তু পাচ্ছেন। এবার আইনে যে জটিলতাগুলো রয়েছে সেই ক্ষেত্রে হয়তো কিছু পেমেন্ট তাদের মানিটারি প্রতি মাসে হয়তো পাচ্ছেন না, তাদেরকে হয়তো এক্সিকিউশন করতে হচ্ছে, সেইভাবে টাকা পেতে হচ্ছে। সো দ্যাট ইজ দ্য প্রসেস অফ ল। মানে আপনার কাছ থেকে এটা জানতে পারলাম যে শুধুমাত্র মামলা হচ্ছে সেটা নয়, মানুষের বিচারও পাচ্ছে। দাদা অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য। আমার লিগ্যাল এক্সপ্রেস এখানে এত কিছু আপনার যে আইনজ্ঞ বিশেষজ্ঞ আপনি আইনের, সেখান থেকে আপনার যে সময় আপনি বের করে আমাদেরকে দিলেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটুকুই বলতে চাই আমার সকল শ্রোতা বন্ধুদেরকে যে আইন শুধুমাত্র মনে রাখলে হবে না, মাথাতেও রাখতে হবে আর বুঝে চলতে হবে। আমরা সবটা জানি না, এটা ঠিক কথাই যে আমরা সবটা জানি না, একটা সমুদ্রতে সবটা জানা সম্ভব নয়। আইন হচ্ছে একটা সমুদ্র আর সেই সমুদ্রের যাত্রী আমরা, আমাদের চলতে হবে এটাকে নিয়েই সঙ্গে করে। তাই বিশ্বাস রাখতে হবে আইনের উপর বিশ্বাস রেখেই আমাদেরকে চলতে হবে। আমি আসবো পরের সপ্তাহে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।